This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, একটা স্বাভাবিক প্রশ্ন করি, কেন করছি সেটা বলছি, যে লোকে তো হাসপাতালে যায়। আচ্ছা, হাসপাতালে মানুষ কেন যান? এই প্রশ্নটা কেন করলাম সেটা বলবো, তার আগে একটা ছবি দেখাই আপনাকে, দেখুন প্লিজ। দেখি সুপারের সাথে সে দেখা করি। কি হচ্ছে? আমার মেয়ে বলি আমি কেন পরিষ্কার করবো? দেখি সুপারের সাথে সে দেখা করি। কি হচ্ছে? আমার মেয়ে বলি আমি কেন পরিষ্কার করবো? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো দেখলেন ছবিটা, অ্যাম্বিয়েন্স, আবহাওয়াটা শুনলেন? কি শুনলাম? আমিও শুনছিলাম। ট্রেনে বাসে এইরকম হলে পরিষ্কার করেন না, কানে গেল? এই রকম মানে কি? বমি। ঝুঁকে পড়ে যে মানুষটাকে মেঝেতে কিছু মুছতে দেখছেন, আমরা তো ওই ছবিটা আপনাদের দেখালাম, সেটা হচ্ছে বমি। ওই ব্যক্তি ঝুঁকে পড়ে বমি সাফ করছেন, তার মেয়ে বমি করে ফেলে, সেই বমি তার বাবাকে, মানে যে ব্যক্তিকে দেখলেন তাকে দিয়ে পরিষ্কার করানো হয়, পরিষ্কার করানো হয়। আর এই যে ছবিটা, সেটা এ রাজ্যের পশ্চিমবঙ্গের একটা সরকারি হাসপাতালের। কোন হাসপাতাল জানতে ইচ্ছা করছে? শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, এবং সেই হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড, মানে জরুরি বিভাগে এই ছবি। আর যিনি নির্দেশ দিচ্ছিলেন বলছিলেন যে ওই ট্রেনে বাসে করেন না, যার নির্দেশে ওই ব্যক্তিকে বমি পরিষ্কার করতে হয়েছে। ভিডিও ক্লিপিংয়ে যার গলা আমরা শুনতে পাচ্ছিলাম, তিনি কর্তব্যরত চিকিৎসক, তার নাম তন্ময় সরকার। তন্ময় সরকার উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রুগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক, এবং আমি মনে করি আমার মান সম্মানহানি হয়েছে। সমীর শীল যার কথা শুনছিলেন, ওনার মেয়ে অসুস্থ। হ্যাঁ, ওনার মেয়ে অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, রাজ্যের সরকারি হাসপাতালে। সেখানে বাচ্চাটি বমি করে ফেলে, তাকে দিয়ে ডাক্তার বমি পরিষ্কার করা। রাজ্যের সরকারি হাসপাতালগুলো কারা যায়? সে হাসপাতালে কারা যান? প্রান্তিক মানুষ, গরিব মানুষ, যাদের সেই ট্যাকের জোর নেই, যেই ট্যাকের জোর থাকলে বেসরকারি হাসপাতালে গিয়ে নিজের প্রিয়জনদের রিল্যাক্সড পেতে চিকিৎসা করানো যায়। বিল লম্বা হলেও খুব একটা গায়ে লাগে না। হ্যাঁ, আমি ইচ্ছা করেই বলছি এই কথাগুলো, যাদের গায়ে লাগছে আমার কিচ্ছু করার নেই। গরিব বলেই সুইপারের কাজটা ওই শিশুটির বাবাকে দিয়ে করিয়ে নেওয়া হলো। করা যায় এমন না। যাদের অর্থের জোর নেই, প্রতিবাদ তাদের সাজে না, তাই না? এমনটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন, আবারও বলছি। সব কিছু করিয়ে নেওয়া যায় না। এক্ষেত্রে যে ছবি, সে ছবি লজ্জাজনক। ওই ডাক্তারবাবু তিনি কি ভেবেছেন, এ প্রশ্ন আমি ঠোঁটকাটা তুললাম, উত্তর খুঁজেই ছাড়ব। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। এসছি আমি সুপারের কাছে, কিন্তু সুপার নেই, তার জন্য আমি আমার কমপ্লেনটা কমপ্লেন বক্সে জমা করেছি। কেন ডাক্তারবাবু এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটালো? একজন শান্তিপুরের সাধারণ মানুষকে দিয়ে কেন এই ধরনের কাজ ঘটালো? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। এইটার আমরা তদন্ত দাবি করছি, কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তত এইটুকু আবেদন করব
যে হাসপাতালের যিনি সুপার আছেন তিনি এই বিষয়টা পূর্ণ তদন্ত করে ওই ডাক্তারের এই বিষয় নিয়ে যথোপযুক্ত শাস্তি দাবি করছি। হ্যাঁ, তদন্ত হওয়া উচিত, ডেফিনেটলি তদন্ত হওয়া উচিত। না হলে যে প্রশ্ন আমরা আমি রাখলাম এই মুহূর্তে দাঁড়িয়ে, সে প্রশ্নের উত্তর না পেয়ে তো ছাড়বো না। সরকারি হাসপাতালে ডাক্তার যদি রোগীর স্বজনকে দিয়ে বমি পরিষ্কার করাতে বা করতে বাধ্য হন তবে শাস্তির দাবি উঠবেই। জরুরি বিভাগে কখন কোন পরিস্থিতিতে রোগীকে নিয়ে যেতে হয় এ কথা আর রকেট সায়েন্স দিয়ে বোঝাতে হয় না। বাড়াবাড়ি রকমের অসুস্থ হয়ে পড়লে অসুস্থ রোগী বমি করে দিতেই পারে, বমি করে ভাসাতে পারে, আরও অনেক কিছুই হতে পারে, অনেক কিছু করে ফেলতে পারে, মেঝেতে রক্ত পুঁজো পড়ে থাকতে পারে। তার জন্য জরুরি বিভাগ রয়েছে, এমার্জেন্সি রয়েছে, সাধারণ আউটডোর নয়। ওই চিকিৎসক তিনি কি ভুলে গিয়েছিলেন, এই তন্ময়বাবু কি ভুলে গিয়েছিলেন তিনি এমার্জেন্সিতে আছেন? সেই সময় এমার্জেন্সিতে বসে তিনি রোগী দেখছেন। ভুল তিনি করেছেন, আলবাত ভুল তিনি করেছেন, তবে আত্মপক্ষ সমর্থনে যে যুক্তি দিয়েছেন তাও পুরোপুরি এড়িয়ে যাচ্ছি না। হ্যাঁ, বমি কি তিনি পরিষ্কার করবেন? অবশ্যই তিনি পরিষ্কার করবেন না। কেন তিনি পরিষ্কার করবেন? এটা একজন ডাক্তারের কাজ নয়, এই কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মানবিক হওয়া এটা তো উচিত ছিল, তার বোঝা উচিত ছিল একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, তার বাবা মা কোন মানসিক পরিস্থিতিতে তখন রয়েছে, বাচ্চাটা অসুস্থতার কারণে বমি করে ফেলেছে। তিনি কখনো জোর তো ছেড়ে দিন, তিনি কখনো বলতেও পারেন না যে ট্রেনে বাসে হলে করেন না, যেটা আমরা শুনলাম এই ছবিতে। টোটকারার প্রশ্নটা এখানেই। একটা সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে ডাক্তার নার্সরা ছাড়া আর কেউ নেই, থাকে না। গোটা হাসপাতালে একজন গ্রুপ ডি স্টাফ রাতে থাকে না, থাকবে না, ছিল না। এটা কি হতে পারে? এটা কি করে হতে পারে? তাহলে কি ধরে নেওয়া যায় রোগীর পরিবারই হাসপাতালে সাফাই কর্মীর হয়ে প্রক্সি দেবে? এই ছবিটা যেটা আমরা দেখলাম, তাদের দিয়ে কাজটা করিয়ে নেওয়া হবে। চিকিৎসা পরিষেবা নিখরচায় নিতে হলে এই ফ্রি সার্ভিসটুকু কি প্রয়োজনে দিতে হবে? এ প্রশ্ন সবার হয়ে আমি তুললাম। হাসপাতালে গেলে রোগীর লোকজন যেহেতু সেখানে গরিব মানুষ যান, তাদেরই অর্ধেক হচ্ছে যে সুইপারের কাজ করতে হয়। কারণ পশ্চিমবাংলার হাসপাতালগুলিতে সুইপারের পদ, স্ক্যাভেঞ্জারের পদ হচ্ছে যে এতগুলি ফাঁকা আছে, যতগুলি আছে তার দ্বিগুণের থেকে বেশি পদ ফাঁকা আছে। সত্যিই খুব অসুবিধা যে সাধারণ মানুষকে তাদের নিজের রোগীর বাড়ির পরিবারের কারোর বমি তাকে হাতে করে পরিষ্কার করতে হচ্ছে। এর থেকে অমানবিক দৃশ্য আর কিছু হয় না। সত্যি অমানবিক, অ্যাবসলিউটলি ইনহিউম্যান। হাসপাতালের সুপারকে আমরা পাইনি, ফোনে শেষ পর্যন্ত পেয়েছিলাম আমরা নদিয়ার সিএমওএইচকে। শুনুন কি বলছেন তিনি। আমি আপনাদের মাধ্যমে খবরটা পেলাম, আমি দেখছি, খতিয়ে দেখছি ব্যাপারটা। দেখার পরে যদি সেরকম কিছু হয় আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব। নদিয়ার সিএমওএইচ তিনি বলছেন মিডিয়ার থেকে তিনি জানতে পেরেছেন, অথচ স্বাস্থ্য সচিব নাকি সিএমওএইচ এর কাছেই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সাফাই কর্মীর সংকটের কথা স্বাস্থ্য দপ্তর জানে না, স্বাস্থ্য সচিবকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি। স্বাস্থ্যমন্ত্রী আপনি দেখছেন, তৃণমূলের নেতারা আপনারা দেখছেন। শাসক নেতাদের আমি এই প্রশ্ন জিজ্ঞেস করলাম। রাজ্যের কোট আনকোট স্বাস্থ্য নিয়ে যারা সুপার স্পেশালিটি, মাল্টি সুপার স্পেশালিটি এসবের হিসেব দেন তৃণমূলের সেই নেতারা, তারা এখন কোথায়? সরকারি হাসপাতালেরই অমানবিক ছবি দেখার ফুরসত কি তারা পেলেন? একটু চিৎকার করেই প্রশ্নটা করলাম। বিশ্বাস করুন, তার কারণ একজন মেয়ের বাবা ওইভাবে পরিস্থিতিতে তাকে জোর করে, তিনি গরিব বলে হয়তো আমি জানি না, তাকে দিয়ে ওইভাবে বমি সাফ করা হচ্ছে। তারা এখন ফুটবল মাঠে রয়েছেন, খেলা হবে কিনা আমাদের জানা নেই। এসব নেতারা এগুলো দেখছেন কিনা আমাদের জানা নেই। তবে প্লিজ দেখুন, দেখা প্লিজ প্র্যাকটিস করুন। শাসক নেতারা মাঠে রয়েছে, হ্যাঁ, কারণ ফুটবলে তাদের লাথি মারতে দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটা খেলা হবে, একটু দেখুন। প্রণব দাস, অমিত দাস এবং আমাদের মাঠে বল এবং আবারও মাননীয় জিয়াউর রহমান আবারও সুন্দরভাবে সেই বল আটকালেন। এবং বছর ঘুরলেই 26 সাল এবং বিধানসভা নির্বাচন। পুলিশকে গোলপোস্টের নিচে রেখে তাহলে কি গা ঘামিয়ে নেওয়া হচ্ছে?
পুলিশ গোল আটকে দিচ্ছে, হাসি মুখে গোলও খাচ্ছে। ছবিতে আমরা দেখলাম গোলকিপারের ভূমিকায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি। মালদা হরিশ্চন্দ্রপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী এই ছবিটা খুব সিম্বলিক, খুব প্রতীকী। এই ছবিটা 26-এ গট আপ গেমের কথা বলে দিচ্ছে কি, এ প্রশ্নটা করলাম। রাজনীতিকে মানে মাঠের খেলার সঙ্গে রাজনীতিকে টেনে এনে এই বিতর্কটা উস্কে দিয়েছেন শাসক নেতা, যার নাম জিয়াউর রহমান। আইসিকে পাশে বসিয়ে 26-এর খেলার গেম প্ল্যানটা জিয়াউর বলেই দিয়েছেন। বিধানসভা ভোটে রেফারি থাকবে না, বিধানসভা ভোটে রেফারি থাকবে না, লাল কার্ড দেখানোর লোকও নেই। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে, পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও। পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা করবে গোলরক্ষক, তো জানে সেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা পালন করার চেষ্টা করছিল, কিন্তু কি দেখা গেছিল সেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশ থাকা সত্ত্বেও এমনভাবে তাদের রক্ষা হলো, শেষ পর্যন্ত নির্বাচিত মেম্বারদের রক্ষা করার জন্য প্রশাসন পারল না, তৃণমূল পারল না। আমাদেরকে প্রশাসন অনুরোধ করে তাদেরকে রক্ষা আমরা দিয়েছিলাম। ওটা কেন গোলকিপারে দেখা যাবে? প্রশাসন প্রশাসনের জায়গায় থাকবে, প্রশাসন প্রশাসনের জায়গায় থাকবে। কিন্তু আমাদের যখন 26-এ ভোট হবে তখন 26-এ আমরা ভোট করব। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। বিধানসভায় নির্বাচনে রেফারি না থাকতে পারে, ওদের রেফারি না থাকতে পারে, কিন্তু সেন্ট্রালের রেফারি মানে ফিফার রেফারির মতন রেফারি আসবে। ফিফার যেমন রেফারি হয় সেরকম সেন্ট্রালের রেফারি আসবে। তার হাতে লাল কার্ড কেন, হ্যাঁ, তার হাতে স্ট্রেচারও থাকবে, হ্যাঁ, মাঠে ল্যাংখে পড়ে গেলে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। খেলা হবে, এখানে খেলা হবে, ফুটবল খেলা হবে, আর কিছুদিন পর খেলা হবে এ রাজ্যে ভোট আসছে, বিধানসভার ভোট, সেটাতে খেলা হবে। নির্লজ্জ, কারণ লজ্জা থাকলে অন্তত তারা প্রকাশ্যে এই ধরনের কাজ করে না। এটার থেকে বোঝা যায় পুলিশ কতটা দলদাসে পরিণত হয়েছে। আইসি সাহেবও বল মারলেন, আমরাও বল মারলাম, এতে আবার কি আছে? আইসি সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে, আইসি সাহেব খেলা এমন জিনিস, খেলা খুব সুন্দর, বাঙালিদের ফুটবল খেলা, তাই বল মেরেছেন আইসি সাহেব এবং গোলকিপার হয়েছেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভানেত্রী বিষয়টাকে হালকা করার চেষ্টা করলেন, কিন্তু তাতেও কি শাসকের অস্বস্তি যাচ্ছে? জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির সঙ্গে সাবিত্রী মিত্র বৈঠকও করেছেন। শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠাবেন। জিয়াউরকে দলের শত্রু বলছেন সাবিত্রী। এই ধরনের মন্তব্যকে কেউ সমর্থন করে না। এটা একটা ছেলে মানুষই কথা, নাহলে একটা বোকামু কথা, এছাড়া আর কিছু না। বা কিংবা ও তৃণমূলের শত্রু আছে বলে আমি মনে করছি। দল অ্যাকশন নেওয়া উচিত। আচ্ছা, কেউ যদি দলকে বিড়ম্বনায় ফেলে তিনি কি মিত্র হতে পারেন? তাও আবার যেখানে শাসকের শীর্ষ নেতৃত্ব লাগাতার নম্রতার পাঠ দিয়ে চলেছে। শাসক দলকে বিনয়ী হতে হয়, সেখানে এক ব্লক নেতার এত উদ্ধত্ত, নাকি খেলার উন্মাদনায় মনের কথাটা তিনি প্রকাশ্যে বলে ফেলেছেন, তার জন্যই অ্যাকশন হবে কি? কিন্তু তাতে বিতর্ক নামক বিষয়টা থামে বলুন? এক্ষেত্রেও থামেনি। রেফারি তার পক্ষে, ফলে যা খুশি করা যাবে, গোলকিপার নেই, খালি গোল দেবে, এইটাই তৃণমূল চায়। খেলার দুপক্ষ থাকবে না, এক পক্ষ, রেফারি সেই পক্ষে। রেফারি মানে এটা কি? মানুষ, আমরা মানুষের উপর পুরোদস্তুর আস্থা রাখি। আমরাই বলে দিই কেউ কোনো কেউ কোনো জোর জবরদস্তি বা মানুষকে প্রভাবিত করা, বাহুবলের প্রয়োগ করা, এগুলো করবেন না, সেগুলো তো আমরা বলে দিই। যারা মারবে গোলকিপারও তাদের পক্ষে হয়ে গেল। ফুটবল ভালোবাসেন, ফুটবলের ভাষায় কথা বলেছেন। একবারও তো পুলিশকে কাজ করবে না, পুলিশকে পক্ষপাত দুষ্টভাবে ব্যবহার করতে হবে, এরকম কোনো কথা তো কেউ বলেনি। এটাই তৃণমূল চায়, কেউ না, আমরা একা। এবং প্রশাসনকে সামনে রেখে এসব কথা বলতে তৃণমূলের বাধে না, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন না, খেলা হবে। যে রাজ্যে বিডিও চেয়ারে বসে তৃণমূলের নেত্রী বিডিও জন্মদিন পালন করেন, যে রাজ্যে তৃণমূলের ওয়ার্ড কমিটির অফিসে আইসির জন্মদিন পালন হয়, সেই রাজ্যে আইসির কলার তৃণমূলের দুষ্কৃতীরাই ধরে।
আর সে রাজ্যে তৃণমূলী দুষ্কৃতীরা আইসিদের চাকর বাকরের মতো ভোটের সময় ব্যবহার করারও নিদান দেয়। কোন কথার টোনে কি বলেছেন? কি বিধানসভা ভোট করাবেন নাকি? পশ্চিমবঙ্গের সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর যারা রয়েছেন, দিকে দিকে সব জায়গায় আপনাদের মতো সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরদের কলার ধরবে তৃণমূলের দুষ্কৃতীরা। বিধানসভার ভোট তো করাবে কেন্দ্রের বাহিনী এসে, তাহলে এই ধরনের এই যারা হারবে তারা এখন থেকে ছুতো খুঁজতে আরম্ভ করেছে। দেখুন, পুলিশ তো গোল খাচ্ছে, রক্ষণ একেবারে খোলা। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো জায়গায় বাড়ির দরজা ভেঙে লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে। বিডন স্ট্রিট ক্রসিং এর কাছে বাড়িতে একাই থাকেন বৃদ্ধা। অস্ত্র দেখিয়ে বৃদ্ধার সোনা গয়না, ঘরে নগদ যা টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা। আমি কিচ্ছু শুনিনি, আমি দেখিওনি। আমাকে গেট খুলতে বলেছে, গেটটা খুলে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। আমি নিচেও নামিনি। এটা কে খুলতে বলেছে? এদের কেয়ারটেকার। আচ্ছা, কেয়ারটেকার কবে থেকে কাজ করছে এখানে? 25 বছর। আর আপনি কত বছর? 35 বছর। চোর ডাকাত বেঈমান পাতাখোর জঙ্গলে ঢোকে, কিন্তু তিনতলায় উঠে ডাকাতি করার তাদের ক্ষমতা নেই। আমার মিস্ত্রির দিকে তো নজর আমার। 25-30 বছর এ বাড়িতে রাজমিস্ত্রি, আউটডোর প্লাস্টার, রং পং হ্যান ত্যান নানা রকম মালিক থাকতেই করতো। ওদিকে হয়তো বলেছে যে রাজাবাজারে থাকতে কষ্ট হচ্ছে, আমাকে যদি থাকতে জায়গা দাও। তুই বাড়ি তো খালি পুরাই যে, তুই একতলার ঘরটায় থাক। সার্ভেন্ট কোয়ার্টারে তো আলাদা লোক আছে, ঘুরে সামনের ঘরটা ওটা সার্ভেন্ট কোয়ার্টার, তখন বাড়ির ভেতরে দিয়েছে। আচ্ছা বলুন তো, একাকী বৃদ্ধার কোনো নিরাপত্তা থাকবে না? কলকাতা পুলিশের প্রণাম কর্মসূচি কোথায় গেল? খাস কলকাতায় যদি মানুষের নিরাপত্তা না থাকে, যদি দুর্বৃত্তরা অবাধে এভাবে লুটপাট চালায়, তাহলে পুলিশের ভূমিকা কোথায়, কি? রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার দায়িত্বে রাজ্যের পুলিশ মন্ত্রী, ব্যর্থতা পুলিশ মন্ত্রী। নেতৃত্ব ঠিক না থাকলে, নেতৃত্বের নিয়ত ঠিক না থাকলে, নেতৃত্বের ধ্যান জ্ঞান ঠিক না থাকলে রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক থাকতে পারে না। পুলিশকে বরঞ্চ একটা প্রণাম করতে চাই, কারণ এরম ধরনের অপদার্থ পুলিশ ভারতবর্ষে কখনো দেখেনি। আর বৃদ্ধার ওপর হামলাটা নতুনও কিছু নয়, হ্যাঁ, আর চুরি ডাকাতিটাও নতুন কিছু নয়। প্রতি মাসে একটা করে এখন ডাকাতি হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সোনার দোকান দেখি, এই কাকিনাড়া, বর্ধমান, জগদ্দল, আসানসোল, এসব জায়গায় আরও বেশি দেখি। কিন্তু নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শহর কলকাতা, প্রশাসন বলে কিছু নেই। বিডন স্ট্রিটে মহিলাকে লুটপাট, বেনিয়াপুকুরে বিশেষ দিন বলে ডেকে ধর্ষণ, কলকাতার মধ্যে ভাঙর, বামুনঘাটা, সেখানে শ্লীলতাহানি, বারুইপুরে অ্যাসিড হামলা। কি হচ্ছে এগুলো? খুন, রাহাজানি, ছিনতাই, রেপ, ইটস এ ন্যাচারাল ইস্যু। তো পুলিশ অফিসার বলতে গেলে আপনাকে, এই উত্তর কলকাতায় একটা পুলিশের মিউজিয়াম হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। মাননীয়া তার কোনো নীতি নেই আইন শৃঙ্খলার প্রশ্নে। তিনি তার মূল কাজ, তার দলের তোলাবাজ, সাধারণ দুষ্কৃতী এবং পুলিশের একটা অংশের যে ত্রিকোণ প্রেম, সেই ত্রিকোণ প্রেমকে সুরক্ষা দেওয়া। আর তার যিনি জেমস বন্ড, সেই জেমস বন্ড বিরোধী পরিসরে আমাদের ফোনে আড়ি পাতা আর তা শুনতে ব্যস্ত। প্রথম কথা, এখন ল অ্যান্ড অর্ডার অনেক ভালো। কিছু লুট, কিছু সমাজবিরোধী, এটা তো সামাজিক অপরাধ এবং যুগে যুগে কালে কালে কিছু খারাপ লোক খারাপ ঘটনা ঘটিয়ে এসেছে। সেটা আপত্তি, সেটা নিন্দার, এবং পুলিশ প্রশাসন তাদের খুঁজবে, তাদের ধরবে বা ধরেছে, তাদের আইনত যা যা ব্যবস্থা হওয়ার হবে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বোধহয় যত কম বলা যায় ততই ভালো, যা অবস্থা। তবে আরও একটা অবস্থার কথা আপনাদের বলবো, আমাদের নয়, পড়শি দেশে। তাদের মাথায় তো আকাশ ভেঙে পড়ছে। আকাশ ভেঙে পড়ার কথা মানে, যে কাণ্ড কারখানা ইউনুস প্রশাসন করছে তাতে কুড়ুলে পা তারা নিজেরাই মেরেছে, আর তারপর বিশ্বের দরবারে দেখাতে বোঝাতে ব্যস্ত যে সব নাকি কুল, ঠিকঠাক, অল ইজ ওয়েল। সংখ্যালঘু নির্যাতন, হিন্দুদের উপর অকথ্য অত্যাচার, খুনোখুনি, হিংসা, এসব নাকি কিছুই হচ্ছে না। কিন্তু ধোপে টিকছে না, বুঝলেন, তাদের এই কৌশল, তাদের এই ধরনের আচরণ। আর সেটাই আবার স্পষ্ট হয়ে গিয়েছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর, যে কারণে শুরুতেই বললাম বিড়ম্বনা তো বাড়বে এবার। এদিকে নাক গলাতে নারাজ ট্রাম্প, তার কারণ ভরসা আছে তার নরেন্দ্র মোদীর ওপর। তাই সোজা সাপটা বাংলাদেশ প্রসঙ্গে তিনি কি জানালেন একবার শুনুন। This is something that
the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. স্পষ্ট হলো বিষয়টা, বাংলাদেশের বিষয়টি তিনি নরেন্দ্র মোদীর উপরেই ছাড়ছেন। একদম স্পষ্ট বার্তা মার্কিন প্রেসিডেন্টের। আরো একবার শুনুন। I will leave Bangladesh to the Prime Minister. I will leave Bangladesh to the Prime Minister. আমেরিকায় বসেও পড়শিদের সম্পর্কে তার চিন্তা, তার উদ্বেগ তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিও পরে জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে মোদী এবং ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ভারতের অবস্থান ট্রাম্পকে নরেন্দ্র মোদী জানিয়েছেন, পুরোটাই জানিয়েছেন আশা করি। কোন রকম উদ্বেগের কথা তিনি লুকোননি, আর এটাই এবার ঢাকার উদ্বেগের কারণ। মার্কিন প্রেসিডেন্ট এই নিয়ে বেশি কথা না গিয়ে তার বন্ধু মোদীকেই ভার দিয়েছেন, ভরসা রাখার কথা বলেছেন, এরপর তার কোনো কথা হয় না। নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হলো কি করবেন এবার মোহাম্মদ ইউনুস? চাপ তো কয়েক গুণ বেড়ে গেল আপনার। বিশ্বমঞ্চে এমনিতেই আপনার এবং আপনার সরকারের নানা ইস্যুতে, নানা কার্যকলাপে মুখ পুড়েছে। কথায় কথায় তারা আবার ভারতের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত, চেষ্টা অন্তত করছে। এখনো কি ট্রাই করবেন? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। লুঙ্গিটা যদি একবার মাল কথা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকে নিউক্লিয়ার বম লঞ্চ করা হবে। আমাদের সাম্রাজ্য ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এই তো অবস্থা, আমেরিকাকেও চ্যালেঞ্জ করতে ছাড়ছে না ওপার বাংলার কীর্তিমান সব যোদ্ধারা। হুমকি শুনে লোকে হেসে গড়িয়ে যাচ্ছে, এটা আলাদা কথা, কিন্তু তাদের হম্বিতম্বির শেষ নেই। মার্কিন প্রেসিডেন্টের কানে কি পৌঁছেছে কথাগুলো? ভারত অনেকদিন ধরে ধৈর্য সহকারে সহ্য করছে সব। উস্কানিতে পা দেওয়া ভারতের কাজ নয়, তাই ওপারে আরও উত্তেজনা বেড়েছে, হিংসাও বেড়েছে। সংখ্যালঘুরা পদে পদে আক্রান্ত, গোটা বিশ্ব দেখছে সেই সমস্ত ভয়ঙ্কর ছবি। শুধু কি হুঁশ নেই ইউনুস প্রশাসনের? আর কত? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে পা রাখার পরেই কোপটা পড়েছিল। প্রথমেই বাংলাদেশকে সমস্ত সাহায্য বন্ধ করে দেওয়ার ঘোষণা করেন ট্রাম্প। ভারত বাংলাদেশ সম্পর্কের টানা পড়েন চরমে। তার মধ্যে চাপ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় আমেরিকা। প্রায় সব খাতে বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ দরজা খোলার জন্য বহু চেষ্টা চরিত্র করছেন ইউনুস, বৈঠকও করেছেন, কিন্তু রেজাল্ট শূন্য। তার উপর এবার মোদি ট্রাম্প বৈঠক বিপদ আরও বাড়ালো। এই মুহূর্তে দিশেহারা গোটা বাংলাদেশ। অনেকে বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের উচিত ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করা। দুদিন আগেও যারা ভারত বিদ্বেষী ছিলেন, আজ তারা ভারতের পক্ষে সুর নরম করতে শুরু করেছেন। কারণ একটাই, কারণ ট্রাম্প বাংলাদেশের বিষয়টি মোদির চোখ দিয়ে দেখতে চান। হাসিনা পরবর্তী জমানায় কাঁটার মতো হয়ে উঠছে দিন দিন বাংলাদেশ। পড়শি দেশের সঙ্গে সুসম্পর্কের চেষ্টা দূরে থাক, উল্টোটাই লাগাতার চলছে। সীমান্তেও অশান্তির চেষ্টা বারবার। কথাগুলো কি ট্রাম্পের কানে তুলেছেন নরেন্দ্র মোদী? তারপরই বাংলাদেশ ইস্যুতে তার উপরই সবটা ছেড়ে দিলেন ট্রাম্প। কাজের ক্ষেত্রে নমর প্রশংসায় তিনি পঞ্চমুখ। কূটনীতি, দরকষাকষি, তাতেও দরাজ সার্টিফিকেট। He's a much tougher negotiator than me, and he's a much better negotiator than me. There's not even a contest. এই হাসি, এই বন্ধুত্ব, ভারত আমেরিকা বোঝাপড়া, এসব দেখে শুনে ইউনুসের তো ঘুম উড়ে গিয়েছে। কি হবে, কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? প্রশ্ন তো উঠবেই। নরেন্দ্র মোদীর ওপর ডোনাল্ড ট্রাম্প ভরসা রাখছেন। কি বলছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, শোনাবো আপনাদের। ডোনাল্ড ট্রাম্প উনি বলেছেন কি প্রাইম মিনিস্টার মোদি যেটা করবেন ওনার উপরই দায়িত্ব দিয়েছেন। তো তার মানে হচ্ছে কি আমেরিকা সাপোর্ট করছে কি ভারত যেটা স্টেপ নেবে ওটা আমেরিকা সব সঙ্গে থাকবে। আমরা এটাই আশা করি কি বাংলাদেশের যারা মাইনরিটিস আছে ওরা শান্তিতে থাকতে পারে। আরেকটা আপডেট দিয়ে আপনাদের, স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখে সিবিআই মামলা জামিনের আবেদন। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা নিয়ে সিবিআই এর রিপোর্ট তলব ডিভিশন বেঞ্চের।